প্রিয় শিক্ষার্থী, আজকে দশম শ্রেণী 2025 যারা মাধ্যমিক দেবে তাদের এবিটিএ টেস্ট ফিজিক্যাল সায়েন্স, আজকে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, পেজ নম্বর 76, সেট 2, গ্রুপ এ এবং বি এর সমস্ত এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার ডিটেলস আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবে। 76 পেজের অ্যান্সার করে দেখাচ্ছি এবং প্রতিটা প্রশ্ন সুন্দরভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। ফিজিক্যাল সায়েন্স দেখো, একের এক, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিমাণে পরিবেশে দূষণ ঘটায়? ডিজেল, কয়লা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকে পরিবেশে কম দূষণ ঘটে। বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? এটি উত্তর হবে সমপরাবৃত্ত। মানে তোমার এরকম পি ভার্সেস, ধরো এদিকে অ্যালং ওয়াই অ্যাক্সিস পি, এদিকে হচ্ছে ধরো ভি এক্স অ্যাক্সিস, তাহলে গ্রাফটা হবে এরকম, ঠিক আছে, সমপরাবৃত্ত। নেক্সট প্রশ্ন দেখো, তিনেরটা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর কত? ঠিক আছে, দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি দিয়ে লেখা হয়, এটা হচ্ছে 16, আর গ্যাসের আণবিক ভর এম সমান আমরা জানি 2 গুণ বাষ্প ঘনত্ব। এই সূত্রটা তোমরা সকলে মনে রাখবে বা খাতায় একটা নোট করবে, নোট খাতায় লিখে রাখবে। যত ভৌতবিজ্ঞানের সূত্র আছে, ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্ট, একটা খাতায় 2-3টি পেজে লিখে রাখবে। সেটা পড়ার যে টেবিল, সেখানে সূত্রগুলো লাগিয়ে রাখবে, তাহলে সহজে মনে থাকবে। তাহলে আণবিক ভর এম সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব 16, তাহলে 16 দ্বিগুণে 32। এটা খেয়াল রাখবে যে যেটা আণবিক ভর এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর, সেই আণবিক ভরই উত্তর হবে। তাহলে উত্তর কত হবে? 32 গ্রাম, যেহেতু এই ইউনিট হচ্ছে গ্রামে হবে। আরেকবার বলছি, কোনো গ্যাসের আণবিক ভর যেটা, আর আয়তন এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে বলেছে এসটিপিতে 22.4 লিটার, ওই গ্যাসের ভর কত? তাহলে অ্যান্সার হবে 32 গ্রাম। পরের কোশ্চেন 1.4, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়? তাহলে অ্যান্সার হবে পরিচলন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়। 1.5, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়? এটি উত্তর হবে বিক্ষেপণের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। 1.6, সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে কোন বর্ণের দেখাবে? ধরো আমি একটা ফুল এঁকেছি, খুব বাজে আঁকতে চেয়েছিলাম পদ্ম, হয়তো অন্যরকম হয়ে গেছে। এখান থেকে আলোগুলো এসে, মানে ফুল থেকে, সবুজ ফুল থেকে সবুজ আলোটা আমরা দেখতে পাবো। ধরো তুমি সবুজ ফুলের দিকে তাকাচ্ছ, ধরো এই কাজটা নেই, সবুজ কাজটা নেই, তুমি ফুলটাকে কি দেখবে? সবুজ দেখবে। এখানে দেখো বলেছে যে লাল ফুলকে, তাহলে ফুলটা লাল বর্ণের, এখান থেকে লাল আলো নির্গত হচ্ছে। এবার মাঝে যদি একটা কাঁচ থাকে, সবুজ কাঁচ, তাহলে কিন্তু সবুজ কাচের মধ্য দিয়ে লাল আলো যেতে পারে না, অর্থাৎ শোষণ করে নেবে। তখন আমরা কি দেখব? সবুজ বর্ণটাও মানে কাচের মধ্যে দিয়ে যখন লাল আলো যাচ্ছে, লাল আলো কিন্তু আর প্রতিফলিত হবে না, তখন কি বর্ণ দেখা যাবে? উত্তর হবে কালো বর্ণ। এখানে দাগিয়ে দিয়েছি কালো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা দ্বিগুণ করা হলো, নির্ণয় সময় উৎপন্ন তাপ একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে না অর্ধেক? তো দেখে নাও। ধরো আমরা জুলের সূত্রটি জানি, H সমান I²RT, এটা হচ্ছে SI পদ্ধতিতে, আর সিজি হলে এটা I²RTকে 4.2 দিয়ে ভাগ হতো, তখন ইউনিট হয়ে যেত ক্যালোরি। তাহলে তড়িৎ প্রবাহমাত্রা যদি দ্বিগুণ হয়, তখন কি হচ্ছে? আইটা 2y হয়ে যাচ্ছে। তখন কি হবে? প্রথম ক্ষেত্রে H ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রে H1, তাহলে H1 সমান 2y² ইন্টু RT, 2y, দেখো H1 সমান 2y² মানে 4i², তাহলে H1/H যদি আমরা করি, তাহলে 4i²/RT বাই i²RT কেটে গেল, তাহলে 4, তাহলে H1 সমান 4 গুণ H, অর্থাৎ অ্যান্সার হবে 4 গুণ। আশা করি বুঝতে পেরেছো।
শুধুমাত্র প্রবাহ মাত্রাটাই বলেছে দ্বিগুণ, তাহলে দ্বিগুণের স্কোয়ার করছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। যদি এটা অর্ধেক হয়ে যেত মানে I/2, তাহলে কিন্তু 1/4 হতো, 1/4 গুণ হতো। যদি বলতো 3 গুণ, এখানে 3i, তাহলে কিন্তু 9i² অর্থাৎ 9 গুণ উত্তর হতো। দেখো পরের কোশ্চেন 1.8, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র কি? অ্যামমিটার, ভোল্টমিটার, থার্মোমিটার, গ্যালভানোমিটার। তো বিভব প্রভেদের যে মাপার যন্ত্র সেটা হচ্ছে ভোল্টমিটার। তো ভোল্টমিটার কীভাবে থাকে দেখে নাও। দেখো একটা ধরো পরিবাহী তার, এটা একটা এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু। এক্স বিন্দুতে বিভব এবং ওয়াই বিন্দুতে বিভব, তাহলে আমরা কীভাবে পরিমাপ করব? তখন একটা ভোল্টমিটার, নট এ ভোল্টামিটার। ভোল্টামিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ একটা পাত্র, যেখানে তড়িৎ বিশ্লেষণ রেখে তড়িৎ বিশ্লেষণ করা হয়। এটা যে ভোল্টমিটার, এটাকে দেখতে পাচ্ছ যে সমান্তরাল সমবায়ে কানেক্টেড থাকে, শুধুমাত্র এক্স এবং ওয়াই বিন্দুতে বিভবটা পরিমাপ করা যায়। তাহলে যে কোশ্চেনটা ছিল বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র ভোল্টমিটার। পরের কোশ্চেন 1.9, নিচে কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? হার্টজ কম্পাঙ্কের, কুলম্ব তড়িৎ আধানের, অ্যাংস্ট্রম দৈর্ঘ্যের, তার উত্তর হবে বেকারেল। বেকারেল। নিচের কোনটি তড়িৎযোজী? জল, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইঅক্সাইড। আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, তুমি জীবনে ভুলবে না, যে তড়িৎযোজী যৌগ কোনগুলো? যেগুলো ধাতব যৌগ, ধাতব অক্সাইড, ধাতব হাইড্রাইড। ধাতু বলতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম এটসেট্রা। এদের যে অক্সাইডগুলো, হাইড্রাইডগুলো, যেমন লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে তোমার তড়িৎযোজী। তাহলে দেখো পটাশিয়াম অক্সাইড এখানে অপশান আছে, তাহলে অ্যান্সার হবে তড়িৎযোজী যৌগ পটাশিয়াম অক্সাইড। 1.12, গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কোন ধাতুর? গ্যালভানাইজেশন মানে হচ্ছে দস্তালেপন, আর দস্তালেপন প্রক্রিয়ায় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে। পরের প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচে কোনটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড, কারণ অ্যামোনিয়াও ক্ষারীয়, ক্যালসিয়াম অক্সাইডও ক্ষারীয়, পরস্পরের সাথে বিক্রিয়া করে না। কিন্তু যদি ফসফরাস পেন্টক্সাইড P2O5 বা অন্য জিনিস দাও, তাহলে কিন্তু বিক্রিয়া করে যায়। বক্সাইড কোন ধাতুর আকরিক? বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3 2H2O। তাহলে বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায়, তাহলে উত্তর হবে অ্যালুমিনিয়াম। বিদাগ, মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? এখানে অপশান 90 ডিগ্রি, 120, 180, 109 ডিগ্রি। অ্যাকচুয়াল দেখো মিথেনের মধ্যে HCH এই যে কোণটা, এখানে তোমার হবে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু অপশান আছে 109 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 109 ডিগ্রি। ঠিক আছে। পরের প্রশ্ন গ্রুপ বি, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে? 2.1 অ্যান্সার লিখেছি দেখো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন 2.2, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? আমি অমরেশ মণ্ডল, আর এটা বায়ুমণ্ডলের একটি স্তর ওজোন মণ্ডল। ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? তাহলে উত্তর হবে ডবসন ইউনিট বা ডবসন এককে, ডবসন এককে। নেক্সট কোয়েশ্চেন 2.3, সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। কোয়েশ্চেনটা দুবার পড়বে, অনেক স্টুডেন্ট দেখেছে যে সার্বজনীন গ্যাস ধ্রুবক, মাধ্যমিকে ভুল করে আসলে কিন্তু হবে না, টেস্টে বা আগের পরীক্ষাগুলো ভুল করেছো, ঠিক আছে। সিজিএস পদ্ধতি যদি লেখে, তাহলে ইউ শুড রাইট 8.314 × 10⁻⁷ আর মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে। আর যদি এসআই বলতো 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1 হতো, তখন আর 10⁻⁷ হতো না, আর্গের জায়গায় বসতো তোমার জুল। নেক্সট একটি দেখো, অথবা এসআই পদ্ধতিতে গ্যাসীয় প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসীয় প্রমাণ চাপের মান কত? তো দেখো লিখে দিয়েছি, এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারকেই
এখানে একটা 10⁵ হবে, সরি 1.01332 ইন্টু 10⁵ পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ারকে লেখা যায় ই দিয়ে, পাস্কাল দিয়ে। ঠিক আছে, তুমি মনে রাখবে 101 325। সকলেই তো মোবাইল নাম্বার মনে রাখো, 10টা সংখ্যা, কেন তুমি পারবে না? 101 325। এবার এখানে একটা দশমিক দিয়ে দিবে, 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল। পরের কোয়েশ্চেন 2.4, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আয়তন কত হবে? কোয়েশ্চেনটা 2 টাইমস পড়বে। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে আয়তন হবে। দেখে নাও, ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, চাপ স্থির। এটা হচ্ছে বয়েলের সূত্র। আমরা যদি ধ্রুবক নিই তাহলে পিভি সমান কে, সবসময় চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। ঠিক আছে, এবার চাপ যেহেতু দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ভলিউম কী হবে? তাহলে এই যে 2, এখানে 2 কেন লিখেছি? এই 2 কেটে পিভি হয়ে হতেই হবে, মানে পি ইন্টু ভি ইকুয়াল টু কে, কে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে ভলিউম কী হয়ে যাবে? 2। এখানে যদি 4 বসাতাম তাহলে এখানেও 4 হতো। এখানে যদি ধরো শুধু পি বসাতাম তাহলে আবার এটা পি হলে ভি হবে, যখন উপরে আছে। সাপোজ ধরো এইখানে p/2, তাহলে ভলিউম কিন্তু দ্বিগুণ হয়ে যেত। তাহলে অ্যান্সার কিন্তু এখানে কত হচ্ছে? v/2 হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক। আয়তন হয়ে যাচ্ছে অর্ধেক। ঠিক আছে। 2.5, গামা আর গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপতন প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, 2025 মাধ্যমিকে আসতে পারে। দেখে নাও, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। ইউ শুড নো গামা আর মিন কোফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর গামা এ এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন। আমি স্টুডেন্টদের বলি যে যারা সায়েন্স নিয়ে পড়বে তখন 11-12-এ এখন তো ইংলিশ টার্মগুলো পড়তে লাগবে। ঠিক আছে, কারণ তুমি বিএসসি এমএসসি কেমিস্ট্রি পড়ো, ফিজিক্স পড়ো, তোমাকে কিন্তু ইংলিশে লিখতে হবে। তাহলে আর ফর রিয়েল, এ ফর অ্যাপারেন্ট, জি ফর গ্লাস। ধরো পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে। এবার দেখো, দেখতেই পাচ্ছ গামা আর এই দুটোর সমষ্টি। ধরো আমরা লিখি 3 সমান 2 প্লাস 1, তাহলে দেখতেই পাচ্ছ 3 2-এর থেকে বড়, 1-এর থেকে বড়, তাই না? 3 গ্রেটার দেন 2, 3 গ্রেটার দেন 1, তাহলে উত্তর কী হবে? আমি এখানে লিখেছি কার মান বেশি? গামা আর। আমার হাতে লেখা তো খারাপ, কিন্তু গামা আর এর মান বেশি। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। তুমি কোথা থেকে, কোন জেলা থেকে দেখছো ভিডিও, আর তোমার নাম কি, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে দেখো অথবাটা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এটা অথবাটা আমি মিস্টেক করে গেছি, দেখে নাও, এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 2.6 অর। এটা অ্যান্সার হবে আলফা সমান β/2 সমান গামা/3। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আলফা সমান β/2 সমান গামা/3। ভালো করে একটা খাতায় নোট করতে বললাম, সূত্রগুলো সব এক জায়গায় লিখে রাখবে। পরের কোশ্চেন দেখো, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দিয়ে দিয়েছি, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো, মাথায় ঢোকে না, তুমি 10 বার পড়ো আর 5 বার লেখো, পড়ো আর লেখো, তাহলে দেখবে সূত্র মনে চলে আসবে। ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ এফ দিয়ে আসে, বক্রতা ব্যাসার্ধ এটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে বক্রতা ব্যাসার্ধ সম্পর্কে এটা লিখে নেবে, বক্রতা ব্যাসার্ধ 2, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20, তাহলে 20/2 কাটাকাটি করলে 10 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন 2.7, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া, এটা উত্তর হবে অবতল লেন্স। আমি এক্সট্রা লিখে রেখেছি হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্স। অবতল লেন্স হচ্ছে মায়োপিয়া, আর উত্তল লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। দেখো 2.8, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কী? তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কী? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে নাও। বেশ একটু জটিল আছে,
তো ভৌতবিজ্ঞানী শিক্ষক হিসেবে দেখো কীভাবে শেখাচ্ছি। ডাব্লিউ সমান ভি কিউ। ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, ভি হচ্ছে বিভব প্রভেদ, কিউ হচ্ছে তড়িতাধার। অনেকে ক্যাপিটাল কিউ লেখে, ডাব্লিউ সমান ভি কিউ। তাহলে আমরা জানি যে ভি সমান লেখা যায় ডাব্লিউ বাই কিউ। এই চিহ্নটা মানে জানো, অনেকে দেখি সমানের জায়গায় এটা বসিয়ে দেয়, এটা হচ্ছে অর মানে বা। তাহলে দেখো কার্য, এই যে ডাব্লিউ হচ্ছে কার্যের মাত্রা মানে হচ্ছে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। ডাব্লিউ সমান এফ এস, আর বল সমান এফ সমান এম এ। মা, প্রত্যেকেরই মা বাবা আছে, আমাকে ভালোবাসি, তাহলে এফ সমান এম এ। তাহলে বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর ইন্টু এল। তাহলে এটাকে ডাইমেনশন মাত্রা দিলে কিন্তু থার্ড ব্র্যাকেট দেবে, তাহলে এটা গুণ হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবার দেখো কিউ সমান কি আই টি। তাহলে এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আই ক্যাপিটাল টি দিয়ে। এখানে মান বসিয়ে দিলাম ডাব্লুর মাত্রা এবং কিউ এর মাত্রা। এটা জাস্ট টিটা উপরে চলে যাবে, টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে অ্যান্সার তুমি যদি মুখস্থ করে যাও আই থিঙ্ক তুমি শিওর ভুল করবে, কিন্তু যদি বুঝে যাও তুমি পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিএফএল এর পুরো কথা কি? কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প স্পেলিং তুমি এত ভুল লিখলে ইউ উইল গেট 0। তাহলে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট FLUORESCENT ফ্লোরোসেন্ট ল্যাম্প, ঠিক আছে, কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। নেক্সট কোয়েশ্চেন 2.9, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? তুমি হয়তো মুখস্থ রাখলে যে ফিউজ তারকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ধরো তুমি দেখবে যে তোমার বাড়িতে যখন কারেন্ট আসছে না, বাইরের যে তারগুলো ট্রান্সফরমার থেকে 3টে তার থেকে, একটা লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং তার। তাহলে লাইভ তারের মাধ্যমে কারেন্ট আসছে, নিউট্রাল তার দিয়ে কারেন্ট আবার চলে যায়। তুমি ধরো এখানে দেখতে পাচ্ছ একটা বাল্ব পেকেছি, আঁকাটা খুবই খারাপ, মানিয়ে নেবে। এটা লাইভ তার, এটা নিউট্রাল তার। তাহলে যখন এখানে দেখতে পাচ্ছ একটা এক্সট্রা মানে যখন ভোল্টেজ বেড়ে যায় তখন হঠাৎ করে লাইট কেটে যায় বা বাড়িতে টোটাল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য আমরা বাড়িতে ফিউজ তার ব্যবহার করি। এই ফিউজ তার দেখতে পাচ্ছ কার সঙ্গে কানেক্টেড থাকছে? একদম উপরের তারটা অর্থাৎ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে। এবং এটা কোন সমবায় আছে? এই তারের সাথেই আছে, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। কোন সমবায় যুক্ত আছে? শ্রেণী সমবায়। ফিউজ তারের গলনাঙ্ক কম, এই জন্য যখন তাপমাত্রা প্রবাহ মাত্রা বেড়ে যায়, তড়িৎ প্রবাহ মাত্রা, তখন ফিউজ তারটি গলে যায় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বাড়ির যে শর্ট সার্কিট সেটার থেকে রক্ষা করে। তাহলে ফিউজ তারকে মূল বর্তনীতে লাইভ তারের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করায়। এটা অ্যান্সার লিখে দেবে। নেক্সট, জাপানের হিরোশিমা শহরে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? জাপানের হিরোশিমা, তো দেখো উত্তর হবে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটেছিল। আচ্ছা, হিরোশিমাতে লিটিল বয় ফেলা হয়েছিল যেখানে ইউরেনিয়ামের 92-235, এটা ইংরেজিতে বলি 235 আইসোটোপটি ব্যবহার হয়েছিল ইউরেনিয়াম। আর নাগাসাকিতে ফ্যাট ম্যান, বুঝতে পারছো, প্রথমটা যে লিটিল বয়, ম্যান ফ্যাট ম্যান, এটা হচ্ছে প্লুটোনিয়ামে ব্যবহার করা হয়েছিল। এর থেকে 2 বেশি হবে, এটা 94-239, ঠিক আছে। অনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিক্রিয়া, এটা আমি জাস্ট তোমাকে একটা ইনফরমেশন দিলাম। নেক্সট দেখো পরের কোশ্চেন, সত্য মিথ্যা। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির, কী হবে? ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির, দেখে নাও। দেখো ক্ষার ধাতু কোনগুলো? যে সমস্ত ধাতু বাইরের পক্ষে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। তাহলে ক্ষার ধাতুগুলো বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এখানে বলেছি ক্ষার ধাতুগুলো। ধরো লিথিয়াম, আমি লিখে দেখাচ্ছি কোনগুলো ক্ষার ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, স্ট্রংশিয়াম, দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, কোনো চাপ নেই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমি এখানে একটা উদাহরণ দিই। ধরো সোডিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড মানে উৎপন্ন করে, তাহলে এটা লিখবো না, লিথিয়াম অক্সাইড লিখতে পারি Li2O।
বা পটাশিয়াম অক্সাইড K2O, এইগুলো হচ্ছে উদাহরণ। দেখো সোডিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। আর সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তীব্র ক্ষারীয়। তাহলে অ্যান্সারটি হবে যে কথাটি ছিল সত্য না মিথ্যা। তাহলে খাদ্যগুলো অক্সাইডগুলি তীব্র ক্ষারীয়, এটা উত্তর হবে সত্য। 2.12 পর্যায় সারণীর কোন শ্রেণীতে তিন প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? তো দেখে নাও, দীর্ঘ পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি শ্রেণী থাকে। 18 নম্বর শ্রেণীর আগের নাম্বার অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে কোন কোন মৌল থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের 9, এটা 17, 17 আর 18 হচ্ছে 35, 35 18 53, 53। তাহলে ফ্লোরিন ক্লোরিন দুটো হচ্ছে গ্যাসীয় মৌল, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন হচ্ছে কঠিন। তাহলে 17 নম্বর শ্রেণী, অ্যান্সার হবে দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। এবার বলেছে হাইড্রোলিথ 2.13, হাইড্রোলিথ সমযোজী না তড়িৎযোজী? দেখে নাও, হাইড্রোলিথ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড। ক্যালসিয়াম হাইড্রাইড কীভাবে গঠিত হয়? দেখো, ক্যালসিয়ামের বাইরের পক্ষে 2টো ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের একটি করে। তাহলে হাইড্রোজেন 2টো পরমাণু ক্যালসিয়ামকে ডোনেট করছে, তাহলে ক্যালসিয়াম 2+ ফর্ম করে এবং 2 H- ফর্ম হয়। দুটো একসাথে যুক্ত হয়ে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে দুটি অপোজিট চার্জ ক্যাটায়ন এবং অ্যানায়ন যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রাইড ফর্ম করে। তাহলে হাইড্রোলিথ তড়িৎযোজী যৌগ, কখনোই সমযোজী হবে না, কারণ ইলেকট্রনটা শেয়ার করেনি, ইলেকট্রন দান করছে। ওকে, যখন ইলেকট্রন শেয়ারিং করবে, সমানভাবে ব্যবহার করবে, তখন হয় সমযোজী। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে ধাতব অক্সাইড হাইড্রাইড, এরা হচ্ছে তড়িৎযোজী। আমি বলি যে যৌগের শেষে আম আছে তবে ম্যাঙ্গো নয়, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, তাদের যৌগ হবে তড়িৎযোজী। তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম, অ্যান্সারটা হবে তড়িৎযোজী। নেক্সট কোয়েশ্চেন দেখো, ম্যাচিং এসছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ম্যাচিংটা ভালো করে আসবে, মাধ্যমিকে 4-এ 4 পাবে। নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড K2HgI4, এটা অ্যান্সার হবে নেসলার বিকারক হচ্ছে ডি-টা। অয়েল অফ ভিট্রিয়ল, এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, H2SO4-কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল, মানে একটু তেল চিটচিটে ব্যাপার, এই জন্য একে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। লোহার একটি খনিজ আয়রন পাইরাইটিস FeS2, আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ ফেরাস সালফেট। দেখবে একটি টেস্ট টিউবে ফেরাস সালফেট নেওয়া হয়, অপর একটি টেস্ট টিউবে তোমার নাইট্রিক অ্যাসিড নিচ্ছি। এবার সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড একসাথে ওই নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা টেস্ট টিউবে রেখে ঢালতে হয়, তাহলে দেখবে একটা বাদামি বলয় তৈরি হয়। ঠিক আছে, ফ্যারাডে 1 ফ্যারাডের সমান কত কুলম? তাহলে অ্যান্সার হবে 1 ফ্যারাডের সমান 96,500 অ্যাপ্রক্সিমেট, এটা লিখে দিয়েছি 96,500 কুলম। নেক্সট দেখো, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার হয়? দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার হয়? তো দেখো, দাঁতের চিকিৎসায় উত্তর হবে সিলভার মার্কারি। পারদ সংকর বা ধাতু সংকর হচ্ছে যে ধাতু সংকরের 2টি উপাদানের মধ্যে বা তার বেশি উপাদানের মধ্যে একটি উপাদান যদি পারদ হয়, মার্কারি Hg, যে পারদ সেই মার্কারি। পারদ অত্যন্ত ভারী, তোমরা আমার ল্যাবে দেখেছো অনেকেই। দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় সিলভার মার্কারি। আয়না তৈরিতে ব্যবহার হয় টিন মার্কারি, আর তড়িৎদ্বার তৈরিতে ব্যবহার হয় জিঙ্ক মার্কারি। তুমি 3টে পড়ে যাবে, তুমি পড়ে গেলে দাঁত, চলে আসলো আয়না, তখন কি আয়নায় বসে বসে মুখ দেখবে? না, দাঁতের চিকিৎসা করবে, আয়নাতেও মুখ দেখবে, তাহলে 3টেই পড়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? 2.17 অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? 2.17 দেখে নাও। অ্যালকেন CnH2n+2, এটা নিচে লিখবে, কিন্তু অনেকে আবার ঢ্যাং ঢ্যাং করে এরম লিখলে কিন্তু হবে না, কি লিখতে হবে? CnH2n+2। অ্যালকিন লেখাটা একটু কাটাকাটি হয়েছে, অ্যালকিনের হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n। আমি বলি অ্যালকিনটা মনে রাখবে, উপরে দেখো +2, নিচে -2, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। পরীক্ষায় এসছে অ্যালকিনের সাধারণ সংকেত, তাহলে অ্যান্সার হবে CnH2n। নেক্সট কোশ্চেন দেখো,
একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। তাহলে অ্যান্সার হবে, এখানে বলেছি অ্যালকাইন, সরি দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে সর্বাপেক্ষা ক্ষুদ্র, তাহলে n সমান তো মিনিমাম 2 হতেই হবে। অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন মিনিমাম একখানা ট্রিপল বন্ড থাকতে হবে। তাহলে সংকেত হবে n এর জায়গায় 2 বসিয়ে দিই, H তাহলে কী হবে, H হচ্ছে n সমান 2, তাহলে হবে অ্যালকাইন C2H2 2 × 2 - 2, তাহলে পেয়ে গেলাম C2H2। তাহলে সংকেত C2H2, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এটার নাম অনেকে হয়তো তোমরা জানো, অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহার হয়। তাহলে অ্যান্সার অ্যাসিটিলিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন দেখো, CH3CO CH2 CH3 যৌগটির ইউপ্যাক নাম কি? আর লাস্ট কোয়েশ্চেন, রেক্টিফাইড স্পিরিট কি? তো যৌগের নাম ইউপ্যাক 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো যে 2.18 CH3CO CH2 CH3 যেখানে তোমার ফাংশনাল গ্রুপ আছে সেটা সব থেকে মিনিমাম কার্বনে থাকবে। এদিক থেকে শুরু করলে 1 2 3 4 হয়ে যাচ্ছিলো, কিন্তু আমি এদিক থেকে শুরু করবো 1 2 3 4। তাহলে 2 নম্বরে কিটো গ্রুপ আছে, তাহলে 4টে কার্বন থাকার জন্য হবে বিউট যুক্ত আন প্লাস 2 ওন। কিটো থাকলে ওন হয়, তাহলে অ্যান্সার হবে বিউটান 2 ওন। ওকে, 2 নম্বরে ওন আছে, তাহলে সংকেত হয়ে যাচ্ছে, নাম হচ্ছে বিউটান ওন। এবার দেখো রেক্টিফাইড স্পিরিট কি? লাস্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্টস করবে। অনেকে কমেন্টস করতে চায় না, ভিডিও ভালো লাগলে কমেন্টস করো, খারাপ লাগলেও কমেন্টস করো যে স্যার ভালো লাগছে না আপনাকে ভিডিও করতে হবে না, তাহলে করবো না। ঠিক আছে, তো কমেন্টস করবে ভালো খারাপ দুটোই। থ্যাংক ইউ।